আপনি যদি এক্ষুনি ঘর থেকে না চলে যান তাহলে কিন্তু আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকবো। সে তো ভালোই, অপেক্ষা করছি আমি। তার মানে মীরা ঠিক বলেছিল, সব সত্যি। আমি কিছুতেই মেনে নেব না। তারপরে আর কি, তারপর ধাক্কা মেরে ফেলে দিলাম। জানো তো ভালো বাবা, ওইখানে না আমার কত বন্ধু ছিল, সবাই মিলে এর ওর বাগানে গিয়ে ফল চুরি করতাম, কি মজা হতো। জানো তো আমার মা আমার একটু বকাবকি করতো ঠিকই, কিন্তু আমার ঠাকুমা আমারে খুব আদর করতো, কখনো আমারে কিছু বলতো না। তুমি জানো আমি না আমার বাবার মাটির পুতুল বানাতেও সাহায্য করতাম। আমার বোন মিঠু, ও আমারে খুব ভালোবাসতো, সব সময় মায়ের কাছে আমার হয়ে কথা বলতো। জানো তো ভালো বাবা, আমি না ওদের অনেক কষ্ট দিয়েছি, খুব জ্বালাতন করেছি, তাই হয়তো আজ ভগবান আমারে এত শাস্তি দিচ্ছেন। কিন্তু ওরা যেখানেই থাকুক, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানো তো ভালো বাবা, কলকাতায় আসার পর তো আমি সবাইরে হারিয়েছি, তারপর এই বাড়িতে এসে আমি তোমাকে আর ভালো মাকে পেলাম। এখন তো তোমরাই আমার সব। ও আপনি, গুড মর্নিং। কি ব্যাপার বলুন তো, আমাকে কি অড দেখাচ্ছে? না না না, তাহলে আপনি এরকম ভাবে দেখছেন তাই। আসলে না আপনাকে আজকে বেশ দেখাচ্ছে। আচ্ছা বলছি, আপনি নিশ্চয়ই জিম করেন তাই না? কি করে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়, আপনাকে দেখতে পুরো ফিল্মের হিরোদের মতো। বাপরে, একেবারে হিরো। আচ্ছা বলছি, কাইন্ডলি একটু বলবেন যে আপনি কোথায় জিম করেন? কেন, আপনি কি জয়েন করবেন? না না দ্যাট, আসলে ওই আমার হাজবেন্ডটাকে তাহলে একটু পাঠাতাম আর কি। কথা তো এই দেখো, ওনাকে এখানে দাঁড় করিয়ে নাটাকে বসতে বলবে তো নাকি? আক্কেলটা কবে হবে বলো তো? তুমি নিশ্চয়ই মীরার খোঁজে কি? একদমই। ঠিক আছে, আগে এখন তুমি বসো তো, পরে অন্য কথা হবে। বসো বসো বসো। ওকে। এই কমলিকা, তুই একটু মীরাকে ডেকে দাও তো। তুমি কে ডেকে দাও না? দেখতে পাচ্ছ না আমি ওনার সঙ্গে কথা বলছি? আমি যেটা আপনাকে বলছি। বলছিস কি সমস্যা কি? ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সঙ্গে। ঠিক আছে, তুমি এখন বসো, আমরা দুজনে গিয়ে মীরাকে পাঠিয়ে দিচ্ছি। শিওর। ওকে। আমি দুটো কথা বললে তোমার সহ্য হয় না, না? হিংসুটে কথা খার। ভগবান হয়তো চান না যে আমি ভালো থাকি, কিন্তু ওনার একই বিচার বলতো, আমার সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তারা যে কষ্টে আছে সেটা উনি দেখতেই পাচ্ছেন না। বৃন্দা, আমি কারোর কথা জানি না, আমি তোমাকে আগেও বলেছি, আজকেও তোমার বান্ধবীর সামনে বলছি, আমি কিন্তু তোমার সাথে খারাপ নেই। না শান, বাচ্চা না থাকা, মা হতে না পারা, এটা যে একটা মেয়ের জীবনে কত বড় পরাজয় এটা কেউ বুঝতে পারবে না। একটা মেয়ের জীবনের সার্থকতা কি শুধু মা হওয়াতে? আর এই কথা তুই বলছিস বৃন্দা? বলছি কারণ এই কারণেই আমার শাশুড়ি মা আমাকে মেনে নেননি, বের করে দিয়েছেন আমাকে বাড়ি থেকে। আর এই কথাগুলো আমি আজ অব্দি আমার মাকেও বলতে পারিনি। তোকে বলছি,
শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আজ আমার কাছে সব থেকেও কিচ্ছু নেই। আর আমি আমি তোমার জীবনে কিচ্ছু নই। সে কথা নয় সায়ন। আমি আমি জানি না তুমি বাচ্চা কতটা ভালোবাসো। তুমি নিজের কানে বাবা ডাকটা শুনতে কতটা ভালোবাসো। আমি বুঝি না তোমার মায়েরই বা কি দোষ বলো। উনি তো চাইবেনই একজন বংশধরের মুখ দেখতে, তাই না? আর তুমি ও বাড়ির একমাত্র ছেলে। একেই বলে আল্লাহর মর্জি। যার আছে সেও কষ্ট পায়, আর যার নেই সেও সুখী না। মানে? কলেজ ছাড়ার পর তোর সাথে আমার আর দেখাই হয়নি, তাই আমার লাইফের সব ঘটনা তুই জানিস না। তবে বৃন্দা, আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমাদের দুজনের ভাগ্য অদ্ভুতভাবে বিপরীত দিকে চলছে। আমার নিকাহের 1 বছরের পর আমার বর বিনা কারণে আমাকে তালাক দিয়ে চলে যায়। তখন আমি মা হতে চলেছি। এমন একটা স্টেজে ছিলাম যে ওকে জন্ম দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না। ও তো শিশু, বল ওর কি অপরাধ? আর কিভাবে যে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি সেটা আমি আর ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। না না, ও কিছু না, ওই একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল আর কি। নিন চাটা নিন। গাড়িতে ধাক্কা? সে কি করে? না আসলে আমারই দোষ, আমি খেয়াল করিনি। কুসুম, তোমার কলকাতায় রাস্তায় বেরোনো অভ্যেস নেই, আর এখানে খুব বাজেভাবে ড্রাইভও করে। তোমার একটু সাবধান থাকা উচিত ছিল। যাকে ডক্টর দেখানো হয়েছে, কি এক্স-রে করাতে বলেছে? না না দাদাবাবু, খুব একটা বেশি চোট লাগেনি, ওষুধ তো দিয়েছে, ওতেই সেরে যাবে। তুমি নিজের ব্যাপারে একদম খেয়াল রাখো না, তাই না? সবসময় সবার কিছু ভালো হবে সেই চিন্তাই করছো। আর এখানে দেখো তো, একটা এত বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলে। এভাবে নিজেকে অবহেলা করা কি ঠিক? না না দাদাবাবু, আমার কিছু হবে না। আমার সাথে তো কেষ্ট ঠাকুর রয়েছেন, উনিই আমারই রক্ষা করবেন। বাহ, আমার ফ্রেন্ড আমার সাথে দেখা না করে আগে ওর সাথে কথা বলছে। এত কিসের ভাব ওর ওই মেয়েটার সাথে? আর সই তো যত দিন যাচ্ছে তত নির্লজ্জ হয়ে যাচ্ছে দেখছি। এবার আমি বুঝতে পারছি অর্ক বেশ কিছুদিন ধরে আমার সাথে এরকম স্ট্রেঞ্জ বিহেভ কেন করছে। সবকিছু ওর জন্য। আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, এখন আমার বন্ধুর দিকেও তো নজর পড়েছে। কিন্তু আর তো আমি চুপচাপ মেনে নেব না। কিরে অর্ক, বাড়িতে এসেছিস অথচ আমার সঙ্গে দেখা করিসনি? কমলিকা তো তোকেই ডাকতে গেল মনে হলো, আর আমি তো তোর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, এ বাড়িতে কি অর্ক একাই চা খাবে? কই এসো বিশ্বমশাই। একদম ঠিক বলেছো মিয়া। এই বাগানে হাঁটাহাঁটির পর এই মুহূর্তে এক কাপ চা না হলেই। তো তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তা তোমরা কোথায় গেছিলে? ও, আমি আর পিসমশাই বাগানে হাঁটাহাঁটি করছিলাম আর একটু গল্প করছি। ওকে। তা কি চা কি তুমি একাই খাবে নাকি? ওই আমাদের চা কই? কি পিসমশাই চা খাবে তো? খাবো, চা খাবো। ঠিক আছে, তাহলে আমি গিয়ে সবার জন্য চা করে নিয়ে আসি। মীরা দিদি, তুমিও তো চা খাবে? না, তুই বরং গিয়ে তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। কিশোর, অর্ক সবাই দেখছি ওকে নিয়ে একেবারে বাড়াবাড়ি চূড়ান্ত শুরু করেছে।
অনেক ধাক্কা খেয়ে, অনেক অপমানিত হয়ে আজ আমি এটা বুঝেছি, সমাজে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর প্রয়োজন সামাজিক স্বীকৃতি। হয়তো সত্যি। হয়তো নয় শায়নবাবু, আমি নিশ্চিত, প্রতি মুহূর্তে আমি সেটা অনুভব করেছি। তাই নিজের সবটুকু দিয়ে অনেক চেষ্টা করে আমি ইউএসএতে একটা বড় প্রজেক্টে রিসার্চ করার সুযোগ পেয়েছি। হয়তো ওখান থেকেই আমি ঘুরে দাঁড়াতে পারবো। আমি আমি জীবনে কিছু করতে চাই বৃন্দা, নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে চাই। বৃন্দা, মেয়েরা শুধু বাচ্চার জন্ম দেবে আর সংসার করবে এটাই শেষ কথা নয়। মনে আছে বৃন্দা, তোর সাথে কলেজে আমার এটা নিয়ে কত ডিবেট হতো? মনে আছে, তুই এগিয়ে যেতে চাইতিস, সমাজে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা কতটা সেটা তুই যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দিতিস। আর এটা আমি নিজের জীবন দিয়ে ফিল করেছি এই বছরে। আমি আর থেমে থাকতে চাই না বৃন্দা, আমি এগিয়ে যেতে চাই, নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই। আগামী সপ্তাহে আমার টিকিট। বাহ, এটা খুব ভালো কথা। তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। দেখে নিও, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রুভ করবে। আমি খুব লাকি রে, তোর মতো বন্ধু পেয়ে। তুই সফল হবি। আমার কাছে তোর মতো একটা বন্ধু আছে, আমার আর কি চাই? হ্যাঁ, তোদের ভালোবাসা ছাড়া। বৃন্দা, আল্লাহ তোকে ফেরাবেন না। একজন মার আর্জি তিনি নিশ্চয়ই মঞ্জুর করবেন। কি হয়েছে রে কৃষ্ণ? কিছু না। কিছু না? তাহলে এভাবে? হ্যাঁ রে বাবা, তোর শরীর টরীর খারাপ হয়নি তো বাবা? হ্যাঁ, সব ঠিক আছে, শুধু আমি আর পারছি না জানো, হেরে যাচ্ছি আমি। পাচ্ছিস না মানে? হেরে যাওয়ার প্রশ্ন কেন উঠছে কৃষ্ণ? সবকিছু বজায় রেখে এভাবে চলা যায় না মা। কোনোভাবেই কি আমি আর শান্তি পাবো না? পরিস্থিতি আমাকে চারদিক থেকে চেপে ধরেছে। তাহলে যেটা ভাবছিস সেটা বিশ্বাস করিস তো? সত্যি কৃষ্ণ, সব দিক বজায় রেখে সুখে শান্তিতে থাকা যায় না। এ কথা বলছো কেন? আমি কথাটা কিভাবে তোকে বলবো আমি জানি না। হাজার চেষ্টা করলেও আমরা এই পরিবারের কজন সেই দিনগুলোর কথা তো ভুলে যেতে পারি না। কোন দিনগুলোর কথা? আমার অর্জুনের মৃত্যু।
তুই কি ভুলে যেতে পারিস? বল, কেন ওই দিনগুলোর কথা শুধু শুধু মনে করে নিজে কষ্ট পাচ্ছ আর আমাকেও? আমরা কেউ ভুলতে পারিনি। আমার একমাত্র দাদা ভাই। তুই কিন্তু কথা দিয়েছিলি যে সেই দিনের পর থেকে মীরাকে তুই কোনোদিন কষ্ট পেতে দিবি না। তুই তোর কথা রেখেছিস? বল, মীরা কি সুখে আছে? আর যদি না থেকে থাকে তাহলে কেন? কেন কৃষ্ণ, উত্তর দে আমাকে। মীরা কেন এ বাড়িতে খারাপ থাকবে? তোকে ভরসা করে কি আমরা ভুল করেছিলাম কৃষ্ণ? তুমি তো একবারও আমার কথা জানতে চাইলে না মা। আমার যন্ত্রণা চা বাবার কোনো মূল্য নেই তোমার কাছে? আজ ঘরে এখানে কেন এসেছিলাম জানো? এসেছিলাম একটু শান্তির জন্য, একটু নির্ভরতার জন্য। কারণ আমি জানি, আমি জানি পৃথিবীর আর কেউ বুঝুক না বুঝুক, একটা ছেলের না বলা কথা বুঝে নেওয়ার ক্ষমতা তার মা রাখে। কৃষ্ণ, কৃষ্ণ, আমি বুঝি, কিন্তু মীরাকেও তো আমি এ বাড়িতে নিজের মেয়ে বলে এনেছিলাম। তার কষ্ট কি করে নিজের চোখের সামনে দেখি বল? সংসারটা বড় স্বার্থপর মা। শুধু কর্তব্য না, কর্তব্যের বাইরেও কিছু আছে মা। আর আজ আমি বড্ড একলা হয়ে গেলাম মা, বড্ড একলা হয়ে গেল। কৃষ্ণ, কৃষ্ণ শোন। কি হয়েছে জেঠিমণি? ওই কিশোর ওরকম দৌড়ে কোথায় গেল? তুমি এখানে কিছু বলতে এসছো কমলিকা? হ্যাঁ, আমি জানতে এসেছিলাম যে আজকে কি কি রান্না বান্না হবে। এ বাড়িতে তো আবার হাজারটা লোকের হাজারখানা ফরমাইশ না। যা খুশি, যা মন চায় করো, আমার কিছু ভালো লাগছে না। তুই ঠিক করছিস না মীরা। সবার চোখ এড়িয়ে গেলেও আমি কিন্তু ঠিক লক্ষ্য করেছি। কি দেখেছিস তুই? আমি স্পষ্ট দেখেছি তুই নিজে কুসুমকে পা দিয়ে আঘাত করেছিস। আরো ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাচ্ছিল, আর আমি না থাকলে তো পড়ে যেত। তুই একবারও ভাবলি না ও অলরেডি ইনজুর্ড? আমি যা করেছি একদম ঠিক করেছি। তুই ঠিক করেছিস? একটা মেয়েকে আঘাত করে তুই সেটাকে বলছিস ঠিক করেছিস? তুই কি? আমি কি সেটা জানার আগে অর্ক তুই জেনে রাখ যে ও কি। আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না ও দিনের পর দিন আমার আর কিশোরের ম্যারিড লাইফটাকে হেল করে দিচ্ছে, আর আমি হাজার চেষ্টা করেও ওকে এই বাড়ি থেকে হটাতে পারছি না। ও তো নিজে তোদের মাঝখান থেকে সরে গেছে, নিজে সব দাবি ছেড়ে দিয়েছে। তারপরেও তো ওদের নষ্টামিটা চালিয়ে যাচ্ছে। অর্ক তুই কিছু জানিস না, এই সব কিছু ওর অভিনয়। আমি বিশ্বাস করি না। আচ্ছা অর্ক, নিজের বুকে হাত রেখে বলতো, তুই যদি কাউকে ভালোবাসিস আর সে যদি অন্য কাউকে ভালোবেসে বলে যে সেটাকে বিয়ে করেছে, তুই পারবি তো ছেড়ে দিতে? আমরা সবাই সংসারী মানুষ অর্ক। আমাদের একটা স্বপ্ন ভেঙে গেলে আমরা আরেকটা স্বপ্ন দেখি। আর আমি তো বাঁচবো বলেই কিশোরকে বিয়ে করেছি। তারপরেও তুই বলছিস আমি সবকিছু ছেড়ে দিয়ে দাতা কর্ণ হয়ে যাব? কিন্তু পরিস্থিতি মানুষকে দাতা কর্ণ হতে বাধ্য করে। তুই এ কথা কেন বললি? কিছু না, ছাড়। তবে একটা কথা আছে বীর, যতটুকু জানি আমি বলতে পারি, সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। আর ভালোবাসার দোহাই দিয়ে যেগুলো তুই করছিস সেগুলো ভুল, সেগুলো অন্যায় মীরা। অর্ক, তুই আমাকে এই কথাটা বলতে পারলি?
তুই তো জানিস আমার জীবনের সমস্ত ঘটনাগুলো আমার সাথে একই প্লিজ মীরা প্লিজ, বারবার এই মুখোশটা পরে সবার সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করিস না। তুই নিজেও জানিস যে ভালোবাসার দোহাই তুই দিচ্ছিস তাকে অনেক দিন আগে তুই ভুলে গেছিস। অর্জুন যে তোর লাইফে এক্সিস্ট করে না সেটা নিজে মুখে তুই আমাকে বলেছিস। আর এটাও সত্যি, যে কিশোরকে তুই নিজের স্বামী বলে স্বীকার করেছিস সেও তোর ভালোবাসা নয়, শুধুমাত্র স্বার্থের কারণ। তোদের রিলেশনে কি সত্যিকারের ভালোবাসা আছে বলতো? আর মাঝখান থেকে কুসুমের মতো সহজ সরল মেয়েটা কষ্ট পাচ্ছে, আর কুসুমের মতো মেয়ের কাছে শিক্ষিত সুন্দরী বড়লোকের মেয়ে মীরা হার মানতে রাজি নয়। তার ইগোতে লাগছে, কারণ সে জানে না ভালোবাসা কিনে নেওয়া যায় না। স্টপ ইট অর্ক, আই সে